দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, মোস্ট প্রবাবলি আমরা সিলেকশন ক্রাইটেরিয়াতে ছিলাম। আমরা অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারটা শুরু করেছি। আমাদের যে দুটো মাইক্রো অর্গানিজম নিয়ে হিউম্যান স্পেসিস খুব গ্লোবালি একটা থ্রেটেনিং কন্ডিশনে আছে, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ভাইরাস। নাওয়াডেজ ভাইরাস নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। করোনা ভাইরাস চলছে, প্যান্ডেমিক, এবং করোনা ভাইরাস বা এই জাতীয় ভাইরাস রিলেটেড ডিজিজ গুলো আমরা 4th ইয়ারের ফার্মাকোলজিতে আলোচনা করি। আর গ্লোবালি আরেকটা যে থ্রেড আমাদের রেগুলার লাইফে আমরা লিড করতে হয় বা ফেস করতে হয়, সেটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। এবং ব্যাকটেরিয়ার এগেইনস্টে আমরা যেসব ড্রাগ ইউজ করি তাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক বলি। অ্যান্টিবায়োটিক গুলো কবে থেকে শুরু হয়েছে এর হিস্টোরিটা কিছুটা বলেছি, আসলে ডিটেলস বলা হয় নাই, কারণটা হচ্ছে মেডিসিনাল কেমিস্ট্রিতে এগুলো আরো ডিটেলস বলা হয়। তো অ্যান্টিবায়োটিকের ডেফিনেশন থেকে শুরু করে ক্রাইটেরিয়া কিভাবে আমরা দিব, এগুলো আমরা আলোচনার মধ্যে শুরু করেছিলাম। এম আই রাইট? আমরা কি এতদূর পর্যন্ত আলোচনা করেছি, তাই না? জি স্যার। আমরা ডিজিজ ভার্সেস প্যাথোজেনও হয়েছে স্যার। হ্যাঁ, আমরা কিছু প্যাথোজেনের নাম, বিশেষ করে 30-32টা প্যাথোজেন, কিছু গ্রাম নেগেটিভ কিছু গ্রাম পজিটিভ, এগুলো প্যাথোজেনের নাম আমরা শুনেছি, দেখেছি। এবং কিছু ডিজিজের নাম যেগুলো কমনলি আমাদের হসপিটালে হয় বা আমাদের পেশেন্টদের হয়, সেই ডিজিজগুলোর নামও জেনেছি। তো এই ছিল আমাদের মোটামুটি গত ক্লাস পর্যন্ত আপডেট। আজকের ক্লাসে আমরা সিলেকশন ক্রাইটেরিয়ার যে বাকি প্যারামিটারস গুলো আছে সেটা বলবো। আমরা অর্গানিজমস আইডেন্টিটি এবং সাসেপ্টিবিলিটি টেস্ট এটা আলোচনা করেছি অলরেডি। অর্গানিজম আইডেন্টিফাই করা যায় আমরা গ্রাম স্টেইনিং করে করি প্রাইমারিলি। আমরা বিভিন্ন ধরনের বডি ফ্লুইড নিই, বিশেষ করে ব্লাড, ইউরিন, এগুলো নিয়ে আমরা কালচার টেস্ট করি। কালচার টেস্ট করে আমরা জানতে পারি ব্যাকটেরিয়াটা কি, এবং সেই কালচার টেস্টটা আমরা করি হচ্ছে ডিফিউশন টেকনিক দিয়ে। এগুলো আমাদের মাইক্রোবায়োলজি চ্যাপ্টারে পড়ানোর কথা, সিলেবাসে, সেখানে তোমরা আলোচনা করেছো। তো এই টেকনিকের মাধ্যমে আমরা অর্গানিজমস আইডেন্টিটি এবং ডিফারেন্ট অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে ওই ব্যাকটেরিয়াটা সাসেপ্টিবল কিনা সেটা জানাও আমরা সুযোগ হবে এই সাসেপ্টিবিলিটি টেস্ট দিয়ে। আমরা এখানে সাধারণত এমআইসি ভ্যালু বা মিনিমাম ইনহিবিটরি কনসেন্ট্রেশন যাকে বলে, যে কোনো অ্যান্টিবায়োটিকের এমআইসি ভ্যালুটা ব্যাকটেরিয়ার গ্রোথ ইনহিবিট করতে যে কনসেন্ট্রেশনটা প্রয়োজন হয় 50% গ্রোথ, তাকে এমআইসি 50 বলে। আর এমবিসি হচ্ছে মিনিমাম ব্যাকটেরিসাইডাল কনসেন্ট্রেশন, মানে ব্যাকটেরিয়াকে কিল করার জন্য যে কনসেন্ট্রেশনটা প্রয়োজন, এগুলো আমরা ডিটারমিন করতে পারি। পাশাপাশি এই ব্যাকটেরিয়ার এই কালচার করে এই টেস্টগুলো করতে সময় লাগে, ততক্ষণে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যায়, হতে পারে। এই জন্য ডক্টররা এম্পেরিক্যাল থেরাপি দেয়। এম্পেরিক্যাল থেরাপি মানে হচ্ছে যে পেশেন্টের সাইন সিমটমস এবং হিস্টোরি শুনে একটা প্রেডিকশন করে তারা এম্পেরিক্যাল থেরাপি দেয়। এবং এই জায়গায় ড্রাগ অফ চয়েসটা নির্ভর করে হচ্ছে সাইট অফ ইনফেকশন, পেশেন্ট হিস্টোরি, আমরা যেটা বললাম আর কি, এবং আমাদের রিসেন্টলি যেসব ড্রাগ অ্যাভেলেবল আছে সব মিলিয়ে আমরা এম্পেরিক্যাল থেরাপিটা ডক্টররা শুরু করি। এরপরে আসলে সাইট অফ ইনফেকশন নিয়ে আমরা একটু কথা বলি। আসলে আমাদের যেসব ড্রাগ রয়েছে সব ড্রাগগুলো কিন্তু সব জায়গায় ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয় না। আমরা সবাই জানি ড্রাগ সাধারণত দুই প্রকারের হয়, উইকলি বেসিক ড্রাগ অথবা উইকলি অ্যাসিডিক ড্রাগ। আবার কিছু আছে লিপোফিলিক ড্রাগ, কিছু আছে হাইড্রোফিলিক ড্রাগ। তো এখন আমাদের যেসব ন্যাচারাল ব্যারিয়ার আছে শরীরের মধ্যে, বিশেষ করে আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ার, এই ব্লাড ব্রেন ব্যারিয়ার বা টিস্যুতে কোন ড্রাগগুলো যাবে ডিপেন্ড করবে এই বায়োফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরগুলোর উপরে। আমরা বায়োফার্মাসিউটিক্স চ্যাপ্টার পড়ছি, নিশ্চয়ই 3rd ইয়ারে পড়ানো হচ্ছে, সামনের দিনে আরো ডিটেলস পড়বে। সেখানে তোমরা দেখবে যে ড্রাগের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, এগুলো কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে। তো সেই ফ্যাক্টরগুলো আমরা এখানে
আলোচনা করব খুব সংক্ষেপে যে লিপিড সলিবিলিটি। একটা ড্রাগ যত বেশি লিপিড সলিবল হবে সে তত বেশি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে। আদারওয়াইজ ড্রাগটা যদি হয় ওয়াটার সলিবল বা ওয়াটার লাভেবল ড্রাগ, হাইড্রোফিলিক ড্রাগ, তাহলে সেটা সহজে ক্রস করতে পারবে না। একটা উদাহরণ দেই, মেট্রোনিডাজোল খুব কমনলি ব্যবহার করা হয়, ক্লোরামফেনিকল, এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে। এখন সিএনএস এ যদি কোনো তোমার ইনফেকশন হয় বা চোখের মধ্যে বা প্রোস্টেট গ্ল্যান্ডে, যেখানে একটা ব্যারিয়ার ক্রস করতে হবে, ড্রাগকে একটা মেমব্রেন ক্রস করতে হবে, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের এই ড্রাগগুলো লিপিড সলিবল না হলে ক্রস করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর ওয়াটার লাভেবল ড্রাগ যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, এই ড্রাগগুলোর লিপিড সলিবিলিটি কিছুটা কম এবং আয়োনাইজড হয়ে যায় ফিজিওলজিক্যাল পিএইচ এ। ফলে আনআয়োনাইজড ড্রাগ এর কনসেন্ট্রেশনটা ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতে পারে না। এই জন্য লিপিড সলিবিলিটি আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ড্রাগ চয়েসের ক্ষেত্রে। আমরা যখন অ্যান্টিবায়োটিক গুলো ডক্টররা প্রেসক্রাইব করে তখন আমরা এই জিনিসগুলো আমরা ডক্টরদেরকে শেয়ার করব যে আমরা যে ড্রাগটা চয়েস করছি এটা আদৌ মেনিনজাইটিস, বিশেষ করে আমাদের সিএনএস এ শিশুদের ক্ষেত্রে হয়, বিশেষ করে মেনিনজাইটিস, মেনিনজেস পর্দার ইনফ্লামেশন। তো সেই জায়গার ইনফেকশনটাকে আমাদের যদি ট্রিট করতে হয় তো আমাদেরকে লিপিড সলিবল ড্রাগ দিয়ে সেটা চয়েস করতে হয়। মলিকুলার ওয়েট এখানেও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। লো মলিকুলার ওয়েট সাবস্টেন্স গুলো সহজে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, whereas হাই মলিকুলার ওয়েট যেমন ভ্যানকোমাইসিন একটা মানে খুব ভালো ড্রাগ, আমরা মোস্ট অফ দ্য কেসে ইউজ করতে পারি। এটার স্পেকট্রাম কভারেজ ব্রড এবং মোটামুটি সব ব্যাকটেরিয়া এগেইনস্টে ব্যবহার করা যায়। তো এই ড্রাগটা মলিকুলার সাইজটা অনেক বেশি বড়, ফলে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে একটা থেরাপিউটিক কনসেন্ট্রেশন নিয়ে আসা এটা ডিফিকাল্ট। প্রোটিন বাইন্ডিং এর কথা বলছিলাম, যে ড্রাগগুলো হাইলি প্রোটিন বাউন্ড তারা সেরামেই থেকে যাবে, কারণ সেরামে আমরা জানি আমাদের প্লাজমা প্রোটিন গুলো কি কি বলতো সেরামের মধ্যে আছে? স্যার অ্যালবুমিন, গ্লোবিউলিন। হ্যাঁ, এখন যদি হাই প্রোটিন বাইন্ডিং ড্রাগ হয় তাহলে হাই প্রোটিন বাইন্ডিং ড্রাগ গুলো এই অ্যালবুমিন, গ্লোবিউলিন এদের সাথে বাইন্ড করে মানে ফ্রি ড্রাগের কনসেন্ট্রেশনটা কমে যাবে। সুতরাং হাইলি প্রোটিন বাইন্ডিং ড্রাগ আমরা সাধারণত ইউজ করি কম অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে, কারণ ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন আমার প্রয়োজন আছে। আবার একেবারেই যদি প্রোটিন বাইন্ডিং কম থাকে তাহলে এই ড্রাগগুলো কিন্তু ট্রান্সপোর্ট হওয়া ডিফিকাল্ট হবে, টিস্যুতে পেনিট্রেশন করা আবার ডিফিকাল্ট হয়। তো সেক্ষেত্রে প্রোটিন বাইন্ডিং এর একটা নির্দিষ্ট লেভেলে আমরা এই ড্রাগগুলোকে রাখার চেষ্টা করি। এই ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে আমরা ড্রাগ চয়েস করে থাকি এবং এগুলো নির্ভর করবে হচ্ছে সাইট অফ ইনফেকশনের উপরে। পাশাপাশি আমরা পেশেন্ট ফ্যাক্টর গুলোকে আমাদের মাথায় রাখতে হবে, কারণ এক একজন পেশেন্ট এক এক রকমের ফিজিওলজিক্যাল প্রসেসের মধ্যে থাকে। বিশেষ করে যারা নাকি ইমিউন সিস্টেম যাদের মানে প্রবলেম আছে, যারা ডায়াবেটিস আক্রান্ত, এইডস, ম্যালনিউট্রিশন, তারপরে অ্যালকোহলিজম বা অটো ইমিউন ডিজিজ, বা বিশেষ কোনো এজে অ্যাডভান্স এজ মানে যারা বয়স্ক তাদের তো ইমিউনিটি কম থাকে, প্রেগন্যান্সি, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে আমাদেরকে ইউজুয়ালি হায়ার ডোজ দিতে হয় এবং লঙ্গার মানে ডিউরেশন অফ ট্রিটমেন্ট প্রয়োজন হয়। সুতরাং ইমিউনিটি কম থাকে এমন যেসব পেশেন্ট রয়েছে, ইমিউনিটি কম থাকতে পারে এমন কিছু পেশেন্টের উদাহরণ আমরা দিলাম, তাদের ক্ষেত্রে আমরা যে ড্রাগগুলো চয়েস করব সেগুলো একটু ইউজুয়াল ডোজটা বেশি হবে এবং ট্রিটমেন্ট অফ কোর্সটা লঙ্গার হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার। আমরা রেনাল ডিসফাংশন যদি কোনো পেশেন্টের থাকে, আমরা রেনাল ডিসফাংশন বুঝতে পারি সেরাম ক্রিয়েটিনিন লেভেল জেনে। বায়োফার্মাসিউটিক্স পড়লে এগুলো সব ক্লিয়ার হবে। বায়োফার্মাসিউটিক্স এটা আসবে কিভাবে আমরা ডোজ ক্যালকুলেশন করব রেনাল ডিসফাংশন পেশেন্টদের, এগুলো আছে, এগুলো পড়বে। সুতরাং সেটার সঙ্গে সমন্বয় করে এটা আমরা বলছি যে সেরাম ক্রিয়েটিনিন লেভেল জানতে পারলে আমরা রেনাল ডিসফাংশন হচ্ছে এটা জানা যায়। তো ড্রাগ রেজিমেন
অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আমাদের রেনাল ডিসফাংশনের এই ইয়েটা আমাদের জানতে হবে। যদি কারো কিডনি কম কাজ করে তাহলে কিন্তু ড্রাগ অ্যাকুমুলেশন হয়ে যাবে বডিতে, বডি থেকে ড্রাগ বের হতে পারবে না। আমরা জানি আমাদের যে ফার্মাকোকাইনেটিক প্যারামিটার, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিশন, এখন এক্সক্রিশনের মূল যে পদ্ধতি সেটা হচ্ছে আমাদের কিডনি দিয়ে যাবে, নেফ্রন দিয়ে যাবে। এখন তোমার নেফ্রনের অ্যাক্টিভিটি কমে গেছে, এখন যদি নেফ্রনের অ্যাক্টিভিটি কমে যায় এই ড্রাগগুলো পাস আউট হতে পারবে না, ফলে ড্রাগের অ্যাকুমুলেশন হয়ে যাবে। এখন সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি যদি ইউজুয়াল ডোজ দিয়ে দিই তাহলে ড্রাগের টক্সিসিটি শো করতে পারে। এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সেম অ্যাজ আমাদের হেপাটিক ডিসফাংশন, বিকজ আমাদের মোস্ট অফ দা কি বলে মেটাবলিজম এখানেই হয় লিভারে, এবং হেপাটিক ডিসফাংশন যদি হয় তাহলে ড্রাগগুলো মেটাবলাইজ হতে পারবে না, শরীর থেকে বের হতে পারবে না। এখানেও তাই ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং এইগুলো আমরা ডোজ অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয় বায়োফার্মাসিউটিক্স এ পড়ানো হবে, সেখানে তোমরা জানবে। শুধু এখানে ফ্যাক্টর গুলো আমরা বলছি যে ইমিউন সিস্টেম, রেনাল ডিসফাংশন, হেপাটিক ডিসফাংশন হলে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই যে কথা বলা আছে উদাহরণ, যে যদি কারো হেপাটিক ডিসফাংশন থাকে তাহলে ইরাইথ্রোমাইসিন এবং টেট্রাসাইক্লিন ব্যবহার করার সময় আমাদের সতর্ক থাকতে হবে, বিকজ এই ড্রাগগুলো এখানে মেটাবলাইজ হয়। হ্যাঁ, তাহলে এই জায়গায় তারা মানে স্টোরড হয়ে যাবে এবং সেই লিভারটাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে। আর একটা জিনিস আমরা দেখছি যে এইজ একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার, কারণ হচ্ছে যারা শিশু একেবারেই আজকে ভূমিষ্ঠ হলো তাদেরকে বলে নিওনেটস, জন্মের দিন থেকে 28 দিন পর্যন্ত তাদেরকে বলে নিওনেটস, আর 1 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত বলা হয় হচ্ছে ইনফ্যান্ট, আর 1 বছর বয়স থেকে 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে চিলড্রেন বলা হয়। তো এই 12 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে অথবা বয়স্কদের ক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমাদেরকে ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং তারা খুবই ভালনারেবল কন্ডিশনে থাকে। বাচ্চাদের ক্ষেত্রে যদি তুমি টেট্রাসাইক্লিন ব্যবহার করো তাহলে কিন্তু তাদের দাঁত গুলো ব্রাউন কালার হয়ে যাবে। কুইনোলোন ইউজ করা যাবে না, তাহলে তার গ্রোথ রিটার্ডেশন হবে, বোন গ্রোথ হবে না। এবং ক্লোরামফেনিকল, সালফোনামাইড এগুলো হচ্ছে কি বলে নিওনেটসদেরকে দেওয়া যাবে না। আবার নিওনেটসদের ক্ষেত্রে ওয়াটার সলিউবল ড্রাগ দেওয়ার সময় খুব সাবধানে থাকতে হবে, বিকজ তাদের ওয়াটারের কনসেন্ট্রেশন বডিতে অনেক বেশি। নিওনেটসদের ওয়াটারের কনসেন্ট্রেশন হচ্ছে 80%, যেখানে আমাদের নর্মাল অ্যাডাল্টের ওয়াটার কনসেন্ট্রেশন হচ্ছে 60%। সুতরাং ডোজ অ্যাডজাস্টমেন্ট করতে হবে, যে ওয়াটারে যেহেতু কন্টেন্ট বেশি সেক্ষেত্রে আমাদেরকে সেভাবে ডোজ অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। আবার তাদের দেখা যায় যে নেফ্রনের এফিসিয়েন্সি থাকে 30% এই নিওনেটসদের, আমাদের নর্মাল অ্যাডাল্টের তুলনায় 30% শুধু কাজ করে। এখন ড্রাগ যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু শরীর থেকে এক্সক্রিট আউট হবে খুবই ধীর গতিতে। সুতরাং বাচ্চাদেরকে দিনে একটা ডোজ দিলেই হয়, ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক একটা ডোজ দিলেই 24 ঘন্টা ইফেক্ট পাওয়া যাবে। এই জায়গাগুলোতে আমাদেরকে খুব সাবধান থাকতে হয়। বাচ্চাদের ক্ষেত্রে জেন্টামাইসিন, ভ্যানকোমাইসিন এই ড্রাগগুলো ইউজ করা হয় মেনিনজাইটিস বা নিউমোনিয়ার ক্ষেত্রে, এবং এই ড্রাগগুলোর থেরাপিউটিক ইন্ডেক্স লেভেলটা খুবই ন্যারো, এবং এগুলো খুব কন্টিনিউয়াস মনিটরিং করতে হয়। তো এই জায়গাগুলোতে আমরা এই পেশেন্ট ফ্যাক্টরগুলো আসলে আমরা সংক্ষেপে জানছি। ধীরে ধীরে আমরা যখন ওই অ্যান্টিবায়োটিক গুলো পড়বো ডিটেলস, তখন আবার সেগুলো ফিরে আসবে, আবার আমরা এই কথাগুলো বলবো সেই অ্যান্টিবায়োটিক গুলো বলার সময়। তো এইখানে আমরা এই ফ্যাক্টর গুলো আমরা কনসিডার করতে পারি ড্রাগ সিলেকশন ক্রাইটেরিয়ার ক্ষেত্রে। আরেকটা আরো দুটো এখানে আছে, পুয়ার পারফিউশন। পারফিউশন মানে হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড কতটুকু যাচ্ছে। যেসব জায়গায়, যেসব অর্গানে আমাদের পুয়ার পারফিউশন আছে, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে লোয়ার অর্গান যেগুলো মানে পায়ের দিকে ব্লাড সার্কুলেশনটা কম হয়। সুতরাং সেই সব জায়গায় যদি আমাদেরকে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন গ্রো করে, ট্রিটমেন্ট করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। তোমরা কি কখনো খেয়াল করেছো ডায়াবেটিক পেশেন্টদের কিন্তু ফুট আলসার হয় এবং পা কেটে ফেলতে হতে পারে? এরকম কেউ কি দেখেছো কখনো? জি স্যার, দেখেছি। পায়ের মধ্যে ইনফেকশন হলে এই জন্য ডায়াবেটিস পেশেন্টদেরকে সবসময় বলা হয়
আপনারা পায়ের যত্ন নেবেন, হাঁটাহাঁটি করবেন, কোনোভাবেই যেন পায়ে ইনফেকশন না হয়। পায়ে ইনফেকশন হলে কিন্তু খুব মুশকিল। লোয়ার লিম্বে ইনফেকশন হলে সেখানে পারফিউশন রেট কমে যায়, ব্লাড সার্কুলেশনটা কমে যায়। ফলে যেটা হয় আমাদের যে কোনো অ্যান্টিবায়োটিকই দেই না কেন সেটা ওই জায়গায় গিয়ে পৌঁছাবে না, কারণ আলটিমেটলি যেতে হলে তো ব্লাড দিয়েই যেতে হবে। সেই জায়গায় আমাদের এই জায়গাগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। সেক্ষেত্রে আমরা লোকাল অ্যান্টিবায়োটিক ইউজ করি, লোকালি টপিক্যাল অ্যান্টিবায়োটিক গুলো দেওয়া যেতে পারে। প্রেগন্যান্সির ক্ষেত্রে অবভিয়াসলি মোস্ট অফ দ্য ড্রাগ প্রেগন্যান্সিতে আমরা ইউজ করতে পারি না, কারণ প্রেগন্যান্সি 5টা ক্যাটাগরির ড্রাগ আছে, এ বি সি ডি এক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিস্ট, প্রেগন্যান্সি ক্যাটাগরি এ বি সি ডি এক্স। প্রেগন্যান্সি ক্যাটাগরি এ তে কোনো ড্রাগ নাই, খেয়াল করে দেখো লিস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি, লিস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ক্যাটাগরিতে কোনো অ্যান্টিবায়োটিক নাই। বি ক্যাটাগরিতে আমরা কিছু অ্যান্টিবায়োটিক আছে, এই ড্রাগগুলো আমরা মোটামুটি বলতে পারি সেফ, যদিও কোনো কন্ট্রোল স্টাডি নাই, প্রেগন্যান্ট উইমেনদের উপরে কোনো কন্ট্রোল স্টাডি নাই, তারপরও আমরা এই ড্রাগগুলো ইউজ করতে পারি, বিটা ল্যাকটামস, ইরাইথ্রোমাইসিন, এজিথ্রোমাইসিন, মেট্রোনিডাজোল। সুতরাং সব ড্রাগ কিন্তু প্রেগন্যান্সিতে ইউজ করা যাবে না। আবার দেখো প্রেগন্যান্সি ক্যাটাগরি সি, ডি এবং এক্স, এই ড্রাগগুলোর মধ্যে দেখো সি এর মধ্যে আছে ক্লোরামফেনিকল, ফ্লুরোকুইনোলন্স, ভ্যানকোমাইসিন, জেন্টামাইসিন। এই ড্রাগগুলো কিন্তু প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। খুব প্রয়োজন না হলে আমরা প্রেগন্যান্সি ক্যাটাগরি সি দেই না, কারণ প্রেগন্যান্সি ক্যাটাগরি সি ড্রাগগুলো এনিমেল কি বলে ফিটাসের ক্ষেত্রে টক্সিসিটি শো করছে, যদিও হিউম্যানের ক্ষেত্রে সেটা ট্রায়াল হয় নাই, কারণ স্বাভাবিকভাবেই প্রেগনেন্ট উইমেন খুঁজে পাওয়া এবং সে কোনো ড্রাগ নিবে, এইটা তো মোটামুটি আনবিলিভেবল একটা কথা, যে আমার ওয়াইফ প্রেগনেন্ট আর আমি তাকে ক্লিনিক্যাল ট্রায়ালে পাঠাই দিছি যে দেখি কোন ড্রাগ সে নিতে পারে। এটা তো অসম্ভব একটা ব্যাপার বলা যায়। এই জন্য মোস্ট অফ দ্য ড্রাগ দেখা যায় যে প্রেগনেন্ট উইমেনদের উপর আমরা ক্লিনিক্যাল ট্রায়াল করতে পারি না, বা সংখ্যাটা খুবই কম। তো এনিমেলের উপর আমরা ট্রায়াল করি, এনিমেল ট্রায়ালে যদি যেহেতু টক্সিসিটি শো করে, কিন্তু হিউম্যানের উপর সেটা দেখা হয় নাই, এই জন্য আমরা প্রেগনেন্সি ক্যাটাগরি সি বলি সেই ড্রাগগুলোকে। এবং কিছু অ্যান্টিবায়োটিক আছে প্রেগনেন্সি ক্যাটাগরি সি তে, যে ড্রাগগুলো আমরা ব্যবহার করব না। খুব কমনলি একটা ভুল হয়, আমি জানি না তোমরা যারা যে 50-60 জন আছো তোমরা এটা মাথায় নিবে কিনা, নিজেদের পরিবারের মধ্যেও অনেকেই এই প্রেগন্যান্সি মানে এই স্টেজটা আসবে, এই স্টেজটা আসলে খেয়াল করে দেখবে এই ড্রাগগুলো কখনোই চয়েস করবে না। আমরা ভুলে অনেকে সিপ্রোফ্লক্সাসিন খাই। তোমরা কি সিপ্রোফ্লক্সাসিন ড্রাগটার নাম শুনেছো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, সিপ্রোফ্লক্সাসিন ড্রাগটা কিন্তু প্রেগন্যান্সি ক্যাটাগরি সি এর ড্রাগ, এবং এই ড্রাগটা কিন্তু কোনো প্রেগন্যান্ট উইমেনদেরকে দেওয়া যাবে না। তো আমার ধারণা অনেকেই আছে ভুল করে প্রেগন্যান্ট উইমেনদেরকে সিপ্রোফ্লক্সাসিন ড্রাগটা দেয়। এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে থাকতে হবে। অতএব অ্যান্টিবায়োটিক কিন্তু মানে চাইলেই যখন তখন খাওয়া উচিত না। এই জন্য দেখবা সেফ ড্রাগ ক্যাটাগরিতে এজিথ্রোমাইসিন আছে, প্রেগন্যান্সি ক্যাটাগরি বি, অথবা পেনিসিলিন ড্রাগ গুলো। এই পেনিসিলিন বা এজিথ্রোমাইসিন গুলো আমরা সাধারণত ইউজ করি প্রেগন্যান্সি ক্যাটাগরির ড্রাগ। সেফালোস্পোরিনও ইউজ করা যায়। এখনকার দিনে প্রেগন্যান্সি ক্যাটাগরির বি ড্রাগ হচ্ছে সেফালোস্পোরিন। সেফালোস্পোরিন ড্রাগ গুলো খুব কমনলি ব্যবহার করা হয়। তো এগুলো একটু আমরা মাথায় রাখবো। একেবারেই যেগুলো প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি এর ড্রাগ, টেট্রাসাইক্লিন, অ্যামাইনোগ্লাইকোসাইড, এগুলো তো ইউজ করা যাবে না, হ্যাঁ, এক্সেপ্ট জেন্টামাইসিন, অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে। এটা প্রেগন্যান্সি ক্যাটাগরি ডি, এগুলো একেবারেই খুব রিস্ক, এবং এই ড্রাগগুলো ইউজ করা যাবে না। তো এই জিনিসগুলো আমরা পেশেন্ট ফ্যাক্টর হিসেবে মাথায় রাখবো। আমরা আবার একটু বলি, পেশেন্ট ফ্যাক্টর 6টা আমাদের মাথায় রাখতে হচ্ছে। একটা হচ্ছে ইমিউনিটি কেমন, দ্বিতীয় হচ্ছে রেনাল ডিসফাংশন, তৃতীয় হচ্ছে হেপাটিক ডিসফাংশন, এরপরে এইজ, পুয়ার পারফিউশন রেট, আর একটা হচ্ছে প্রেগন্যান্সি। এই 6টা ফ্যাক্টর আমাদেরকে মাথায় নিয়ে ড্রাগগুলো দিতে হবে, এবং এই ফ্যাক্টরটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অন্যান্য ফ্যাক্টরগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না হলেও এই জায়গাটা, এই 6টা ফ্যাক্টর আমাদেরকে মানে ডক্টরদেরকে অবশ্যই মাথায় নিতে হবে, এবং এই 6টা ফ্যাক্টর ফার্মাসিস্টকেও মানে ড্রাগ চয়েসের ক্ষেত্রে মাথায় নিতে হবে। না নিলে তার ড্রাগ চয়েসটা ভুল হবে এবং সে মানে প্রশ্নের সম্মুখীন হবে তার প্রফেশনালিজম। তো
তো এই ছিল মোটামুটি আমাদের ড্রাগ সিলেকশন ক্রাইটেরিয়া, যেগুলো আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি মাথায় নিতে হয়। এরপরে আমাদের আর কিছু আছে যে সব অ্যান্টিবায়োটিক কিন্তু সব জায়গায় ব্যবহার করা যায় না, সব ব্যাকটেরিয়া সব অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে সাসেপ্টিবিলিটি শো করে না। তো অ্যান্টিবায়োটিকের যে এই স্পেকট্রাম, যাদের যেসব ব্যাকটেরিয়ার উপর সে কাজ করতে পারে, এটাকে বলা হয় কেমোথেরাপিউটিক স্পেকট্রাম। এই স্পেকট্রামটা 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, একটা হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম, আর একটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম বলা হচ্ছে যে সিম্পলি নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়ার এগেইনস্টে সে ব্যবহার করা যেতে পারে। তোমরা কখনো যক্ষা রোগী দেখেছো, নাম শুনেছো, টিউবারকুলোসিস? জি স্যার। এখানে একটা খুব কমন ড্রাগ ব্যবহার করা হয় আইসোনিয়াজাইড। এই আইসোনিয়াজাইড ড্রাগটা কিন্তু শুধু ওই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এগেইনস্টেই ব্যবহার করা হয়। রিফাম্পিসিন এমন একটা ড্রাগ যেটা শুধুমাত্র মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি মানে লেপ্রসির এগেইনস্টে আমরা ব্যবহার করি। এই ধরনের ইন্ডিভিজুয়াল বা দুই একটা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা যে ড্রাগ ব্যবহার করি তাদেরকে বলা হয় ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এরপরে আসো এক্সটেন্ডেড স্পেকট্রাম, মানে হচ্ছে এগুলো কিছুটা গ্রাম পজিটিভ এবং সিগনিফিকেন্ট নাম্বার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে তারা কাভারেজ দেয়। হ্যাঁ, এই অ্যান্টিবায়োটিক গুলোকে বলা হয় এক্সটেন্ডেড স্পেকট্রাম। বিশেষ করে ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিকের যেগুলো ফার্স্ট জেনারেশন সেগুলো হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম। যেমন পেনিসিলিনের ক্ষেত্রে পেনিসিলিন জি, এমপিসিলিন, এগুলো হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম। তারা কিছু গ্রাম নেগেটিভ কিছু গ্রাম পজিটিভ এদের এগেইনস্টে কাজ করে। আর ব্রড স্পেকট্রাম হচ্ছে সেই সব অ্যান্টিবায়োটিক যারা ব্রড ক্যাটাগরিতে অনেকগুলো গ্রাম নেগেটিভ অনেকগুলো গ্রাম পজিটিভকে যারা ইনহিবিট করতে পারে বা কিল করতে পারে, তারা হচ্ছে ব্রড স্পেকট্রাম। এখনকার দিনে যে থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন অ্যান্টিবায়োটিক গুলো আসছে বিভিন্ন ক্লাসের, যেমন ফ্লুরোকুইনোলনের 4টা জেনারেশন, তারপরে বিটাল্যাক্টামের 5টা জেনারেশন, সেফালোস্পোরিনের 5টা জেনারেশন, পেনিসিলিনের 3টা জেনারেশন, এরকম জেনারেশন ওয়াইজ ড্রাগ এসেছে। এই ডেভেলপমেন্ট গুলো আমরা মেডিসিনাল কেমিস্ট্রিতে শিখবো। তো এই যে একটা ফার্স্ট ড্রাগ আবিষ্কার হওয়ার পরে তারপরে আরো নতুন ড্রাগ এসেছে, এগুলো হচ্ছে সব ব্রড স্পেকট্রাম বানানো হয়েছে, ডিজাইন করা হয়েছে, সিনথেসিস করা হয়েছে, করে তাদেরকে ব্রড স্পেকট্রাম করা হয়েছে। কারণ আমাদেরকে মানে এমপিরিক্যাল থেরাপি দেওয়ার সময় আমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক প্রয়োজন আছে। তো এই জন্য তারা মানে কি বলে একটা ব্রড রেঞ্জে তারা এই অ্যাক্টিভিটিটা শো করে। এই শব্দগুলো আমরা বিভিন্ন সময় বলবো। আমরা যখন অ্যান্টিবায়োটিক পড়বো তখন আমরা বলবো ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, এক্সটেন্ডেড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আসলে এখনকার দিনে সবসময় ব্রড স্পেকট্রামটাই মেইনলি ব্যবহার করছে ডক্টররা, কারণ বাংলাদেশের মার্কেট বলো বা বিদেশের মার্কেটে এক্সটেন্ডেড স্পেকট্রাম মাঝে মাঝে ইউজ করে, কারণ তারা জেনে শুনেই ইউজ করে যে কোন ড্রাগটা কতটুকু ইয়ে। তো এক্সটেন্ডেড স্পেকট্রামটা বিদেশের মাটিতে ইউজ হলো, দেশের মাটিতে ইউজ হয় না। মোটামুটি আমি বলতে পারি তোমাদেরকে ব্রড স্পেকট্রামই বেশি ব্যবহার হয় আর কি। সময়টা শেষ হলে আমাকে বলো। এরপর আসে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এই জায়গাটা নিয়ে আমি একটু তোমাদেরকে ডিটেলস বলবো, বিকজ এটা আমার রিসার্চ এরিয়ার সঙ্গেও যায় এবং আমি এগুলো নিয়ে রিসার্চও করছি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আমাদের মানে একটা স্লাইড আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে আসলে ব্যাকটেরিয়া যেদিন থেকে আমরা টার্গেট করেছি যে তাদেরকে আমরা কি বলে কিল করব, তো আমরা তো জানি যে ডারউইন বলেছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে মানে সার্ভাইভ করবে সেই টিকে থাকবে। এখন ব্যাকটেরিয়াকে আমরা কিল করতে চাচ্ছি, এখন এই ব্যাকটেরিয়া তো চাইবে যে নিজেকে সার্ভাইভ করার জন্য সে নিজস্ব কিছু পদ্ধতিতে সেটা সার্ভাইভ করার চেষ্টা করবে। এখন এই ব্যাকটেরিয়ার রেজিস্ট্যান্সটা আজকের দিনে যেরকম খুব কমনলি ব্যবহার হচ্ছে টার্মটা, এটা আগেকার দিনেও ছিল, কিন্তু আগেকার দিনের সুবিধাটা ছিল যে এটা একটু কি বলে ব্যাকটেরিয়ার সংখ্যাটা কম ছিল, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া এই রেজিস্ট্যান্স জিনগুলোর সংখ্যা কম ছিল। নাওএডেজ এমন হয়েছে যে ব্যাকটেরিয়া বিভিন্ন পদ্ধতিতে তোমার রেজিস্ট্যান্স ডেভেলপ করে, এবং এই রেজিস্ট্যান্স ডেভেলপিং যে পদ্ধতিগুলো আছে তারা এমনই দুষ্ট
সে নিজে তো রেজিস্ট্যান্স ডেভেলপ করেই, এগুলো আবার অন্য পাশের ব্যাকটেরিয়া বা তার প্রতিবেশী সবাইকে শেয়ার করে। শেয়ার করলে হয় কি, সবাই জেনে যায় যে এই ড্রাগটা আছে বা এরকম একটা অস্ত্র আছে, এই অস্ত্রের বিপরীতে এভাবে আমাদেরকে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তো এই জায়গাগুলো, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স গুলো এখন নাওএডেজ একটা কমন থ্রেট, এবং আমি বলবো যে এই যে করোনা ভাইরাসের যে থ্রেট, তার চাইতে খুব মানে একেবারে আরো বেশি মাত্রাতিরিক্ত থ্রেট হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। করোনার থ্রেটে যে মানুষ মারা যাচ্ছে, আমি নিশ্চিত করোনার কারণে কম মানুষ মারা যাচ্ছে হচ্ছে তোমার কোমরবিড কন্ডিশনের কারণে বা ব্যাকটেরিয়ার কারণে। কারণ করোনা ভাইরাস অ্যাটাক করলে, যে কোনো ভাইরাস অ্যাটাক করলে তোমার ইমিউনিটি ফল করবে। ইমিউনিটি ফল করলে যে কোনো ব্যাকটেরিয়া সেখানে গ্রো করার চেষ্টা করবে, এবং ব্যাকটেরিয়ার কারণে আমরা কি বলে শরীর ফল করবে এবং আলটিমেটলি আমরা ডেথ হয়ে যাই। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা এমনই একটা থ্রেট, গ্লোবাল থ্রেট, যে এটাকে আমাদের কাউন্টার করার জন্য অনেক সায়েন্টিস্ট অনেক ল্যাব অনেক জায়গায় কাজ করছে, প্রচুর ড্রাগ ডেভেলপ করছে, প্রচুর রিসার্চ হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে। তো আমি আমার স্টুডেন্টদেরকে বলবো যে হসপিটালে যাও বা যেখানে যাও, রিসার্চ করার জন্য অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল একটা চ্যালেঞ্জ, এবং এখানে তুমি অনেক স্কোপ আছে। যেখানে চ্যালেঞ্জ আছে সেখানে স্কোপ আছে, চ্যালেঞ্জ যেখানে নাই সেখানে স্কোপ নাই। তো এই জায়গায় যেহেতু মাল্টি ফেসের চ্যালেঞ্জ আছে, এই জায়গাটা তোমরা গ্রাব করতে পারো, তোমরা পড়াশোনা করতে পারো, এবং এই জায়গাটাতে তোমরা তোমাদের ফিউচার ক্যারিয়ারও করতে পারো। এবং নট অনলি দ্যাট, ক্যারিয়ার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে হিউম্যান এক্সিস্টেন্স সবচেয়ে বড় যে প্রশ্নের সম্মুখীন, সেটা হচ্ছে এই অ্যান্টিব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স। আল্লাহ না করুক, আমাদের সামনের দিনে আমরা দেখব, আমরা আরো ডিসকাস করব, কিছু কিছু ব্যাকটেরিয়া এমন রেজিস্ট্যান্স ডেভেলপ করেছে যে কোনো অ্যান্টিবায়োটিক দিয়েই তাকে কি বলে কিল করা যায় না। আমরা দেখব এটা এমন পর্যায়ে রেজিস্ট্যান্স ডেভেলপ করে গেছে, এমন মানে পদ্ধতি অবলম্বন করছে, কোনো ড্রাগ তাকে কিল করতে পারে। তো এই ব্যাকটেরিয়া গুলো যদি কমনলি মানুষের শরীরে ছড়িয়ে পড়ে, তাহলে মানুষ কিন্তু বাঁচা দায় হয়ে যাবে, মানুষ কিন্তু এক্সটিংশনের একদম পর্যায়ে চলে যাবে। ফার্স্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা আমরা এখানে দেখতে পাচ্ছি 1940 সালে পাওয়া গেছে। পেনিসিলিন আবিষ্কার হয়েছে 30 সালে, 27 সালে, 29 সালে। পেনিসিলিনের পরে 40 সালেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করা গেছে। আসলে তার আগেই রেজিস্ট্যান্স ছিল, বাট আইডেন্টিফাইটা আমরা পেয়েছি 1940 সালে। এরপরে দেখো কিছু ড্রাগ আমাদের মার্কেটে এসেছে। 1950 সালে টেট্রাসাইক্লিন এসেছে, 1953 সালে ইরিথ্রোমাইসিন এসেছে। টেট্রাসাইক্লিন 1950 সালে এসেছে মার্কেটে, আর টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স শিগেলা আমরা পেয়েছি 1959 সালে। সুতরাং 9 বছরের ব্যবধানেই কিন্তু ড্রাগ গুলো রেজিস্ট্যান্স হয়ে গেছে। তুমি ইরিথ্রোমাইসিন মার্কেটে এসেছে, ইরিথ্রোমাইসিন রেজিস্ট্যান্স ড্রাগ ব্যাকটেরিয়া 1968 সালে আইডেন্টিফাই করা গেছে। মেথিসিলিন এসেছে দেখো 60 সালে, 62 সালে মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টাফাইলোকক্কাস এসে গেছে। সুতরাং ড্রাগ যতই আমি তৈরি করছি, এই যে দেখো 1967 সালে জেন্টামাইসিন এসেছে, জেন্টামাইসিন রেজিস্ট্যান্স এন্টারকক্কাস এসে আইডেন্টিফাই করা গেছে 1979 সালে। হ্যাঁ, ভ্যানকোমাইসিন মার্কেটে এসেছে 1972 সালে। ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ডেভেলপ আইডেন্টিফাই করা গেছে 1988 সালে। সুতরাং আমরা যতই ড্রাগ আবিষ্কার করি না কেন, তার রেজিস্ট্যান্সটা ডেভেলপ হয়ে যাচ্ছে। এম আই ক্লিয়ার? আমার এই কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। তো আমরা নিত্য নতুন ড্রাগ আবিষ্কার করব। নিত্য নতুন ড্রাগের একটা উদাহরণ, সর্বশেষ উদাহরণ তোমাদেরকে দেই। সেপ্টারোলিন ড্রাগটা মার্কেটে এসেছে, সেফালোস্পোরিন 5th জেনারেশন। সেপ্টারোলিন রেজিস্ট্যান্স স্টাফাইলোকক্কাস 2011-তেই আইডেন্টিফাই করা গেছে। এবং এই যে আমাদের ড্রাগ গুলো আমরা মার্কেটে আনছি, একের পর এক ব্যাকটেরিয়া ডেভেলপ করে যাচ্ছে। আর ড্রাগ ডেভেলপমেন্ট তো একটা খুব টিডিয়াস প্রসেস, আমরা সবাই জানি যে এটা খুব লেংদি প্রসেস এবং অনেক ইনভেস্টমেন্টের বিষয়, অনেক কিছু এখানে নির্ভরশীল। এই প্রসেসগুলো এখন খুব কমে আসছে, এবং নিউয়ার ক্লাসের ড্রাগ, নতুন ক্লাসের ড্রাগের সংখ্যা 2010-এর পরে আর আসে নাই। তো গত 10 বছরে অ্যান্টিবায়োটিক নিয়ে রিসার্চ খুবই কম হচ্ছে, এবং এটা খুবই একটা
ভালনারেবল সিচুয়েশন, কারণ ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা আর এই অ্যান্টিবায়োটিক ডেভেলপমেন্টের উপরে বেশি খরচ করতে চাচ্ছে না, কারণ এখানে ড্রাগ ডেভেলপ করার সঙ্গে সঙ্গেই তুমি দেখো একটা ড্রাগ ডেভেলপ করে কি একটু লাভের মুখ দেখবে তখনই রেজিস্ট্যান্স ডেভেলপ হয়ে যায়, ডক্টররা সেটা প্রেসক্রাইব করতে পারেন। এই জন্য যেই ড্রাগটা ডেভেলপ করলে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যায়, ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা এই কাজটা করবে না এবং তারা এই জায়গায় লাভের মুখ দেখবে না, সুতরাং তারা এগুলো বন্ধ করে দিচ্ছে। এই জায়গাগুলো আমাদের জন্য এখন প্রচন্ড হুমকির সম্মুখীন। সামনের দিনে এগুলো নিয়ে আরো অনেক স্টাডি করতে পারবা, আরো অনেক গবেষণা করা যায় যে কেন অ্যান্টিবায়োটিক প্রোডাকশনটা বন্ধ হয়ে গেছে, 10 বছরে কেন নতুন অ্যান্টিবায়োটিক আসলো না, এরকম নানান পড়াশোনা তোমরা করতে পারো। আবার অনেক জায়গায় গবেষণা হচ্ছে যে এমন একটা মোক্ষম মানে অ্যান্টিবায়োটিক পাওয়া যাকে কোনোভাবেই ব্যাকটেরিয়া কিল করতে পারবে না বা ওভারকাম করতে পারবে না, এগুলো নিয়েও গবেষণা হচ্ছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো দেয়ার ইজ এ হিউজ অপরচুনিটি, মানে ওষুধ নিয়ে যদি গবেষণা করতে চাও, অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণাটা হচ্ছে একটা হিউজ অপরচুনিটি, এবং এখানে চ্যালেঞ্জ যত বেশি অপরচুনিটি তত বেশি, স্কোপটাও বেশি। আমরা রেজিস্ট্যান্স নিয়ে আরেকটু জানবো, রেজিস্ট্যান্সটা কাকে বলে। দুই ধরনের দুটা শব্দ আমরা খুব কমনলি ব্যবহার করি, রেজিস্ট্যান্স এবং পারসিস্টেন্স। রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা শব্দ, খেয়াল করে দেখো আমরা এখানে একটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি, আমার শরীরে ধরো 10টা বা 12টা ব্যাকটেরিয়া আছে, আমি অ্যান্টিবায়োটিক দিলাম এবং অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে দেখা গেল যে 12টা ব্যাকটেরিয়ার মধ্যে 10টাই মারা গেছে আর 2টো বেঁচে আছে। এই দুটো কিন্তু জেনে গেছে যে তুমি কি ওষুধ ব্যবহার করেছো, এবং এই দুটো যখন নাকি মাল্টিপ্লিকেশন করে এবং মাল্টিপ্লিকেশন করে সেই মাল্টিপ্লিকেশন করার ফলে তারা কিন্তু রেজিস্ট্যান্স ডেভেলপ করে, নেক্সট টাইম ওই অ্যান্টিবায়োটিক দিলে সে আর কিল করতে পারবে না। আর পারসিস্টেন্স হচ্ছে এমন একটা বিষয় যে তুমি 10টা বা 12টা ব্যাকটেরিয়া ছিল, তার মধ্যে 10টা মারা গেছে আর 2টো কি বলে বেঁচে আছে, এই দুটো কিন্তু রেজিস্ট্যান্স মেকানিজম ডেভেলপ করে নাই, তারা স্টিল সেনসিটিভ, কিন্তু তুমি ড্রাগটা ইউজ করেছো যতটুকু সেই কনসেন্ট্রেশনে সবগুলো ব্যাকটেরিয়া মারা যায়নি। তো এগুলো হচ্ছে পারসিস্টার সেল বলে। তাহলে সেল দুই প্রকার, রেজিস্ট্যান্ট সেল আর এটা হচ্ছে পারসিস্টার সেল। তুমি অ্যান্টিবায়োটিক ইউজ করেছো, করে তার এগেইনস্টে যদি রেজিস্ট্যান্স ডেভেলপ করে তাদেরকে রেজিস্ট্যান্ট সেল বলে, আর যদি রেজিস্ট্যান্স ডেভেলপ না করে শুধুমাত্র সে মানে তাকে কিল করার জন্য ওই হয় না মানুষকে গুলি করব আমি, গুলিটা যদি পায়ে করি তাহলে তো আমি মারা যাবে না, একটু খোঁড়া হবে, আর যদি গুলিটা আমি বুকের মধ্যে মাথার মধ্যে করতে পারতাম তাহলে সে মরেই যেত। তো মানে স্টিল যে লোকটা পায়ে গুলি খেয়ে পড়ে আছে তাকে তুমি মাথার মধ্যে একটা গুলি মেরে দিতে পারো, সে মারা যাবে। কিন্তু রেজিস্ট্যান্ট সেলগুলো খুব ডিফিকাল্ট, এইগুলো আমাদের মানে নাওএডেজ রেজিস্ট্যান্ট পারসিস্টার সেলের সংখ্যা কম, রেজিস্ট্যান্ট সেলের সংখ্যাই বেশি। এবং এই থিওরিটা আসছে যে ব্যাকটেরিয়া কেন রেজিস্ট্যান্স ডেভেলপ করে, সেটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ডারউইনিয়ান ইভলিউশনারি থিওরি। এই থিওরি থেকে এসেছে। যতই আমরা চেষ্টা করি না কেন যে ডারউইনের থিওরি ভুল, ডারউইনের থিওরি ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ডারউইন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট ইন দিস ওয়ার্ল্ড, যে নাকি এমন একটা থিওরি দিয়েছে যেই থিওরিটা ভুল প্রমাণ করার কোনো সুযোগ নাই। এই যে আজকে করোনা ভাইরাস কি বলে মানুষকে অ্যাটাক করছে, করোনা ভাইরাস ডে বাই ডে তারা মিউটেশন হচ্ছে, মিউটেশন করে মানে আরো বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস তাদের মিউটেশন ঘটে, তাদের পরিবর্তন ঘটে এবং তারা আরো ফিটেস্ট হয়ে আসে। ব্যাকটেরিয়া গুলো তাই তারা ফিটেস্ট হওয়ার জন্য যা করার দরকার। স্যার আমাদের আর 1 মিনিটের মতো সময় আছে। নেক্সট ক্লাস হবে স্যার, নেক্সট ক্লাস হবে। কার ক্লাস? স্যার আসলাম স্যার। গুড। তো আমরা নেক্সট দিন এটা নিয়ে আরো ডিটেইল আলোচনা করব তোমাদের সাথে, সমস্যা নাই।